আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদের টিভি24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি 3 নম্বর টকশোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন পাবনা জেলার অন্যতম একজন নন্দিত মুখ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, অন্যতম একজন দার্শনিক, দেশনায়ক তারেক রহমানের তৃণমূলের একজন ভ্যানগার্ড ব্যক্তিত্ব, পাবনা জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, পাবনা 5 সদর সংসদীয় আসন নন্দিত মুখ, সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আনিসুল হক বাবু আজকের অনুষ্ঠানে আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানে কিন্তু কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে আজকের আলো দেখো নম্বর কল করে আমরা আজকে যিনি একজন তৃণমূল রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ নিয়ে যিনি দীর্ঘ সময় রাজপথে কাজ করে যাচ্ছেন তার কাছ থেকে ইতিহাসের কিছু তথ্য এবং তথ্য আমরা উপস্থাপন করতে যাচ্ছি। দর্শক, প্রত্যেক রাজনীতিবিদের কিছু না বলা কথা থেকে আজকের যিনি আলোচক তিনি দীর্ঘ 40 বছরের অধিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ নিয়ে রাজপথে কাজ করে যাচ্ছেন, সেই আলোচককে আমরা যুক্ত করবো। দর্শক, রাজনীতিবিদের আলোচনা আমরা এই কারণে করতে চাই যে রাজনীতিবিদগণ জীবন দিয়ে আমাদেরকে লাল সবুজের পতাকা দিয়েছেন, রাজনীতিবিদগণ জীবন দিয়েছেন, আমাদের দিয়েছেন একটি স্বাধীন ভূখণ্ড। তাই তাদের কৃতজ্ঞতার জন্য ভবিষ্যৎ প্রজন্ম স্মরণ করে, লালন করে এবং ইতিহাসের পাতায় যেন তাদের নামগুলি স্বর্ণাক্ষরে লেখা থাকে, সেটি হচ্ছে আমাদের আলোচনার উদ্দেশ্য। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত হন, আমাদের সাথে যুক্ত হচ্ছেন জানাব আনিসুল হক বাবু, যে জানাব দর্শক শ্রোতাদেরকে জানাতে দীর্ঘ সময় ধরে আপনি রাজপথে আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ নিয়ে। এই 40টি বছর, প্রায় 4 দশক আপনার রাজপথের পথ চলা। আপনি দর্শকদেরকে জানান কি চেতনা ছিল, কি প্রেরণা ছিল অন্য রাজনৈতিক আদর্শ ধারণা করে, কেন আপনি জাতীয়তাবাদী আদর্শে ধারণ করে আজপোর্ট এ পর্যন্ত আসছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। পদ্মা টিভি 24 চ্যানেল জিয়া ভাইকে ধন্যবাদ এবং জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, তার বিদেহে আত্মার মাগফিরাত কামনা করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1971 সালে পাকিস্তানি স্বৈরশাসকের হাতে বন্দী ছিলেন, তার শারীরিক সুস্থতা কামনা করছি। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনা করে আপনাদের সামনে দু একটি কথা বলতে চাই। জি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাটি ও মানুষের দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন প্রচণ্ড দেশপ্রেমিক ছিলেন, যেটা আপনারা লক্ষ্য করেছেন। 1971 সালে নিজের জীবনকে বিসর্জন দিয়ে, নিজের পরিবারের মায়া মমতা ভালোবাসাকে ত্যাগ করে রণাঙ্গনে যিনি স্বাধীনতার ঘোষণা তিনি দিয়েছিলেন। এই স্বাধীনতা যুদ্ধে যদি আমরা কোনো কারণেই যদি আমরা বিজয় অর্জন না করতাম, তো সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কিন্তু বিচারের সম্মুখীন হতেন। যার কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আমার সেই সময় থেকেই ভালোবাসা জন্মলাভটা করে। পাশাপাশি উনি এই খাল খনন কর্মসূচি, আমি স্কুলে তখন পড়াশোনা করি, ভাড়া রাতে উনি খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। নিজে মাটি কেটেছেন, নিজে মাথায় ঢাকি নিয়ে মাটি নিয়েছেন, আমরা মাটি কেটেছি, মাথায় ঢাকি নিয়ে আমরা খাল খনন করেছি, আমরা বাঁধ দিয়েছি। পাশাপাশি লক্ষ্য করেছি যে এই পাবনার পাশের জেলা কুষ্টিয়াতে উনি মাইলের পর মাইল উনি হেঁটেছেন, মানুষের সাথে উনি কথা বলেছেন, হাত মিলিয়েছেন, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের সাথে কথা বলেছেন। এই যে ওনার যে বিচরণ, সাধারণ মানুষের সাথে যে উঠা বসা, তখন থেকে ওনার প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, ওনার দল করার জন্য আমাদের সেই সময় থেকে আমরা মানসিকভাবে আমরা তৈরি হই। জি, আপনি যেটি বলছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবন বাজি রেখে একটি ঘোষণা দেন। আমরা যদি একটু প্রেক্ষাপট বিচার করি, 7ই মার্চের একটি প্রেক্ষাপট, টানটান উত্তেজনা, 10 লক্ষ জনগণ আসছেন, একটি তাদের কথা যে আমরা স্বাধীনতার ঘোষণা চাই, আমরা স্বাধীন হতে চাই, আর পরাধীনা দিন জিঞ্জিরে আমরা থাকবো না। কিন্তু যিনি আয়োজনকারী, যাকে উদ্দেশ্য করে মানুষের প্রত্যাশা ছিল, তিনি কিন্তু সেই প্রত্যাশার আসলে সেই স্বপূরণটা তিনি ঘটান না। জয় বাংলার পরে পাকিস্তান জিন্দাবাদ বলে তিনি ঘোষণাটি শেষ করেন, যেটি তার দলেরই একজন সাবেক মন্ত্রী, যিনি পাবনারই একজন সাবেক মন্ত্রী ছিলেন জনাব একে খন্দকার, তিনি তার জীবদ্দশায় বলে গেছেন এবং তার বইতে তিনি লিখেও গেছেন। এমনকি তাদের দলের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদের কন্যার নেতা এবং পিতা বইতেও এই বিষয়ে কিন্তু সবিশেষ উল্লেখ রয়েছে। আরও 18 দিন চলে গেল, 25শে মার্চ কালোরাত্রির একটি প্রেক্ষাপট। এদিক থেকে আবার চট্টগ্রাম থেকে সৈন্য সমাবেশ হয়েছে, জাহাজে করে সৈন্য এসেছে আমাদেরকে খামোশ করানোর জন্য। খামোশ নীতি বাস্তবায়ন করার জন্য পাকিস্তানেরা সেনা দল পাঠালো, আর যার কাছে দেশের মানুষ প্রত্যাশা করেছিল তার কাছে চাওয়া হলো ঘোষণা। তিনি ঘোষণা তো দিলেন না, তার নেতাদেরকে তিনি
নাকে তেল দিয়ে ঘুমাতে বলে তিনি চলে গেলেন। এমন অবস্থায় উই রিভোল্ট বলে প্রথম একটি ঘোষণা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেন। যেই ঘোষণাটা যখন ছড়িয়ে পড়ে তখন আওয়ামী লীগের পক্ষ থেকে একটু রিকোয়েস্টের কারণে তিনি দ্বিতীয়বার একটি ঘোষণা পাঠ করেন। আওয়ামী লীগ তাদের শাসনামলে দ্বিতীয় ঘোষণাটি নিয়ে ব্যাপক মার্কেটিং করেছে। এইভাবেই তারা ইতিহাসের পাঠ্যক্রমগুলি তৈরি করেছে। 15.5 বছরে আমাদের কমলমতি স্টুডেন্ট থেকে শুরু করে আজ থেকে 15 বছর আগে ক্লাস 1-এ যে স্টুডেন্ট সে কিন্তু এইভাবেই পড়াশোনা করে গেছে। তো এই আমাদের 24-এর গণ অভ্যুত্থানের ক্ষেত্রে ইতিহাসের অবমুক্তির প্রয়োজনে আগামী 1 জানুয়ারিতে যে বই আসতে যাচ্ছে সেই বই আসলে মুক্তিযুদ্ধের কোন ইতিহাসটি থাকবে? ধন্যবাদ জিয়া ভাই। 1971 সালে 7ই মার্চের যে বক্তব্যটা এসেছে, যার কাছে বাংলার মানুষের প্রত্যাশা ছিল, সেই বক্তব্যটা উনি তো ক্লিয়ারলি দিতে পারেন নাই। যার কারণে সেই সময় বক্তব্যের পরেই অনেক কিন্তু আলোচনা সমালোচনা কিন্তু হয়েছে। পাকিস্তানি স্বৈরশাসক আপনার 13-14 মার্চে যখন জনগণের উপরে যখন গুলি চালালেন নির্বিচারে, অনেক বাঙালি মারা গেলেন। তারপরে আমরা দেখলাম যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 25শে মার্চ আপনি নিজে থেকে প্রথমে কিন্তু উনি নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা দিয়ে কিন্তু আপনার এই স্বাধীনতা ঘোষণাটা দেন। পরবর্তীতে আমরা লক্ষ্য করলাম যে চিটাগাং বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক, রাজনীতিবিদ, কিছু সামাজিক নেতৃবৃন্দ জিয়া রহমানের সাথে আলাপ আলোচনা করে তখন বললেন যে এই ঘোষণাটা যদি শেখ মুজিবের নামটা নিয়ে যদি দেওয়া হয় তাহলে বাংলাদেশের রিপারকেশনটা কিন্তু বেশি হবে। আরও জিয়া রহমান বললেন যে কার নামে কি ঘোষণা হবে না হবে সেটা আমরা জানি না, আপনারা লিখে দেন। এখানে আমাদের যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, দেশ স্বাধীন করতে হবে, এইটাই হলো আমার মূল বক্তব্য। উনি যে স্বাধীনতার যে আপনার ঘোষক হবেন এইটা তখন তার মাথার মধ্যেই ছিল না। এই ঘোষণাটি তিনি কোনো ক্রেডিট নেবেন তখন তার মাথার মধ্যেই সেটা ছিল না। বাংলাদেশকে মুক্ত করতে হবে। এর মধ্যে একটু আপনাকে আমি সহযোগিতা করি। উনি যখন পাকিস্তানে ছিলেন আপনারা লক্ষ্য করবেন যে 1965 সালে ভারত পাকিস্তান একটা যুদ্ধ হয়, কিন্তু সেই যুদ্ধে খামকারণের একটা ক্যান্টনমেন্ট ছিল, যেখানে ওই যে একটা সেক্টর ছিল, সেই সেক্টরে কিন্তু জিয়া রহমান দায়িত্ব কিন্তু ছিলেন ওই জায়গায়। সেখান থেকে দায়িত্ব পালনকালে কিন্তু সেই যুদ্ধে কিন্তু জিয়া রহমানের নেতৃত্বে সে বিজয়টা কিন্তু অর্জন হয়। কিন্তু সেই বিজয় অর্জনে অল পাকিস্তানের সর্বোচ্চ খেতাব কিন্তু জিয়া রহমানটা পায়। এই খেতাবটাই আগামী দিনে আপনি যখন 71 সালে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে দেশ যখন স্বাধীন হয় তখন কিন্তু আসলে সেনাবাহিনীর প্রধান হওয়ার কথা ছিলেন কিন্তু জিয়া রহমানের। ভারত কিন্তু ওই যে 65 সালে যুদ্ধে জিয়া রহমান অংশগ্রহণ করে বিজয় লাভ করেন, যার কারণে জিয়া রহমান যেন সেনাবাহিনী প্রধান যেন না হতে পারে, তখন শেখ মুজিবকে চাপ দিয়ে জিয়া রহমানকে কিন্তু আপনার সেই সময় সেনাবাহিনী প্রধান কিন্তু বানাননি। কেএম শফিউল্লাহকে ব্যাস পড়ানো হয়েছিল। কেএম শফিউল্লাহ কিন্তু আপনার শেখ মুজিবকে বলেছিলেন যে স্যার উনি তো আমার চেয়েও সিনিয়র, সেনাবাহিনী প্রধান হওয়ার তো উনি তো যোগ্যতা রাখেন, অধিকারটা রাখেন। তো এই যে স্বাধীনতার যুদ্ধের যে বিষয়টা, এই বিষয়টা আপনার জিয়া রহমান সহ পাকিস্তানের যেসব আমাদের যারা বাঙালি যারা অফিসাররা ছিলেন, পাকিস্তানের দ্বারা লাঞ্ছিত, অপমানিত, মানে নিগৃহীত বারংবার তারা হয়েছেন, যার কারণে জিয়া রহমান সবসময় চেয়েছেন আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা বাঙালি, আমরা নিজেদের একটা স্বতন্ত্র একটা ভূমি পাবো, আমরা আমাদের একটা রাষ্ট্র গঠন করব। সেই সময় থেকে তার মধ্যে আস্তে আস্তে এই জিনিসগুলা উত্থাপিত হয়, যার মধ্য দিয়ে স্বাধীনতার ঘোষণা তার মধ্য দিয়ে এটা চলে আসে। 75-এর 7 নভেম্বর টানটান উত্তেজনা, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এবং কেএম শফিউল্লাহর একটা উইং, তাদেরকে বলা হচ্ছিল যে তারা ভারতীয় উইং, আবার কর্নেল তাহের জাসদের একটা উইং, মাঝখানে প্রতিবন্ধকতা হচ্ছে মেজর জেনারেল জিয়াউর রহমান, তাকে অ্যারেস্ট করা হলো। এমন অবস্থায় নেতৃত্বের জন্য পাল্টা কুয়ের একটি পর্যায়ে চলছে। এমন অবস্থায় তিনি নিজের জীবন বাজি রেখে 71-এ যে রিস্কটি নিয়েছিলেন, এবার লক্ষ জনতা, সাধারণ জনতা, সিপাহী জনতা তার জন্য জীবনের রিস্ক নিয়ে জীবনকে বাজি রেখে তাকে উদ্ধার করলেন। অর্থাৎ কবি বলেছিল তুমি যদি জীবনকে কিছু দাও, জীবন তোমাকে তার রিটার্ন দেবে। এবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য লাখো মানুষ জীবন বাজি রেখে সেটারই একটা উত্তম রিটার্ন দিলেন। এবং তিনি যখন আর্মি চিফ হিসাবে বা প্রধান
সরকার হিসাবে তিনি দায়িত্ব পালন করলেন, সেক্ষেত্রে সবাই তার সাথে কিন্তু শপথ গ্রহণ করেন এবং তার নেতৃত্ব মেনে নেন। এই যে দায়িত্ব পালনের পরে 5.5 বছরে যেভাবে তিনি একেবারে খাল কাটরে, চাষ কররে, দেশকে উন্নয়ন কররে, বেকারত্ব দূর করার প্রতিটি জায়গায় যেভাবে কাজ করেছেন, এটি কতটা স্বর্ণোজ্জ্বল ইতিহাস। ধন্যবাদ জিয়া ভাই। এর মধ্যে একটা মজার কথা আপনাদেরকে বলি। জি। আমার দৃষ্টিকোণ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আল্লাহ পাকের প্রেরিত পুরুষ। দেখুন, পাকিস্তান বাংলাদেশের 3টি বড় বড় ঘটনা ঘটেছে। 3টি বড় বড় ঘটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিন্তু সামনে। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধে, 1971 সালে স্বাধীনতার ঘোষক, 1975 সালে 3রা নভেম্বর থেকে 7ই নভেম্বর, তখন বাংলাদেশে কোনো সরকার ছিল না। সেই সময় উনি কিন্তু অন্তরীণ অবস্থায় কিন্তু ছিলেন। সিপাহী অর্থাৎ ভারত পাকিস্তানের যুদ্ধ, সেখানেও জিয়াউর রহমানকে দরকার, দেশ স্বাধীনতার জন্য ঘোষণার জন্য সেখানেও জিয়াউর রহমানকে দরকার। আওয়ামী লীগ নিজেরা ঘোষণা দিতে পারে না, জিয়াউর রহমানকে দিয়েই ঘোষণাটা দেয়। আবার 75-এর সবার সমস্যা সমাধানের জন্য কেউ সমাধান করতে পারছে না, এই সমস্যা সমাধানের জন্য তাকেই দরকার। আমার এক আত্মীয় আপনার ওই সেনাবাহিনীর মধ্যে ছিলেন। জি। তখন এই সাধারণ সিপাহীরা তখন এই যে সরকার কি হবে না হবে, একটা ভীতিকর অবস্থা, দেশ থাকবে কি থাকবে না, আবার ইন্ডিয়ার কাছে যাবে কি যাবে না, তখন তারা সবাই মিলে আলোচনা করে দেখলো যে সবচেয়ে জনপ্রিয় আপনার অফিসারকে তারা নির্ধারণ করলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তখন তারা দল বেঁধে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বাসায় গেলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো বের হয়ে আসলেন। তখন এই সাধারণ সৈনিকরা বললেন যে ম্যাডাম, আমরা তো স্যারের কাছে এসেছি, আজকের এই দুঃসময়ে স্যারের কিন্তু এই দায়িত্ব কিন্তু নিতে হবে। 1971 সালে উনি যেমন স্বাধীনতার ঘোষণাটা দিয়েছিলেন, আজকের এই মুহূর্তে দেশ থাকবে কি না থাকবে আমরা কিন্তু খুব চিন্তিত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলতেছিলেন, আমার স্বামীর আপনারা জীবন ভিক্ষারা দেন, আমার স্বামীকে নিয়ে আপনারা টানাহেচড়া করবেন না। এই কথা যখন বলতেছিলেন, আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তো আর্মি অফিসার, উনি তখন বুঝতে সক্ষম হয়েছে যে আমাকে যদি সৈনিকরা মারতে আসবে তা এত সময় তো তারা নেবে না। তখন জিয়া রহমান ভিতর থেকে বের হয়ে আসছে। বের হয়ে আসার পরে বলছে, এই তোমরা আমার এখানে কিসের জন্যে? তখন সাধারণ সৈনিকরা বলতেছে, স্যার এই দুঃসময়ে স্যার আপনি যদি এই সময় যদি সামনে যদি না আসেন, এই হালটা যদি আপনি না ধরেন, তাহলে বাংলাদেশ থাকবে কি না থাকবে আমরা কিন্তু এটা নিয়ে খুব চিন্তিত। তারাও বার্গেনিং করতেছে, জিয়া রহমান বলতেছে না আমি এই দায়িত্বগুলো আমি নিতে পারবো না। তারাও ছাড়ে না, জিয়া রহমান বলতেছে না আমি দায়িত্ব নিতে পারবো না। অনেক চাপাচাপি করার পরে প্রয়োজনে ওই সাধারণ সৈনিকরা জিয়া রহমানের পা চেপে ধরে, স্যার আপনার এই দায়িত্ব আপনার নিতেই হবে। তখন জিয়া রহমান সিদ্ধান্ত নিলেন যে আমি দায়িত্ব নিতে পারি, কিন্তু আমি যেটা বলবো তোমাদের সেই কাজটা কিন্তু করতে হবে। স্যার আপনি যা বলবেন স্যার আমরা সেই সিদ্ধান্ত আমরা মেনে চলব। সর্বপ্রথম তোমরা সৈনিকেরা তোমরা আগে ব্যারাকে ফিরে যাবা, তোমরা ব্যারাকে ফিরে যাবা, আর্মির রুলসে নিয়মে আর্মি এটা চলবে, এটা তারপর বাদ বাকিগুলো যেভাবে দেখা লাগে আমি সেইগুলো আমি দেখব। এই জন্যে বলতে চাই, দেখেন বাংলাদেশে 3টা ঘটনা কিন্তু ঘটে গিয়েছে। অল পাকিস্তান বাংলাদেশ 1965 সালের যুদ্ধ, 1971 সালের মুক্তিযুদ্ধ, 1975 সালে দেশ থাকবে কি থাকবে না, সেই সময় জিয়া রহমানের আবির্ভাব। যার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাধারণ মানুষ ছিলেন না। আমি এখানে আরো কিছু দৃশ্যপট স্মরণ করাচ্ছি। 72 থেকে 75 পর্যন্ত যিনি জাতির পিতা ছিলেন সেই সময়ের মানুষের, যিনি বঙ্গবন্ধু ছিলেন, তিনি যে জায়গাগুলি ছিদ্র করে গিয়েছিলেন, তিনি যে জায়গাগুলি অসঙ্গত রেখে গিয়েছিলেন, তারও তো একটা দায়ের ক্ষেত্রেও তো একজন বঙ্গবন্ধু দরকার ছিল কিনা, যাকে 69 বঙ্গবন্ধু করা হলো, যিনি 75 পর্যন্ত বঙ্গবন্ধু থাকবেন কিন্তু বঙ্গশত্রুতে পরিণত হলেন, তার কাছ থেকে বাঙালির কোনো চাওয়া প্রত্যাশা পূরণ হচ্ছে না, তিনি একদলীয় শাসন কামনা করছেন, ব্যবস্থা করছেন। এমন অবস্থাতে সত্যিকার বঙ্গবন্ধুর প্রয়োজনও আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আসলে এই সময় দরকার ছিল কিনা। ধন্যবাদ। আরেকটা মজার কথা আপনাকে বলি, 1971 সালে তখন তো আমরা ছোট,
যে বাবা মা শেখ মুজিবের জন্য রোজা রেখেছেন, সেই বাবা মা 1975 সালে 15 আগস্টে শেখ মুজিব যখন মারা যায় তখন তারা মিষ্টি বিতরণ করলেন। ইতিহাস। ইতিহাস। জিয়া রহমান দায়িত্ব নেওয়ার পরে উনি তো এই প্রশাসন একটু নিয়ন্ত্রণ করার পরে উনি তো নির্বাচন দিয়ে দিবেন, উনি কিন্তু আর থাকবেন না। তখন বর্ষিয়ান নেতা, মজলুম জননেতা আপনার মৌলানা ভাসানী, মশিউর রহমান জাদু মিয়া তখন বলল যে এই জিয়া রহমান কি করে নির্বাচন এখন কেন দিবে? তখন তারা জিয়া রহমানকে বললেন যে তুমি এখন নির্বাচনটা দিও না, তুমি দেশের হাল ধরতে হবে, আর একটু সময় নিতে হবে। তখন জিয়া রহমান বললেন যে হুজুর, এটা তো আমার দায়িত্ব না, এটা তো আমার কাজ না, আমি সৈনিক, আমার কাজটা যখন দেশে যখন একটা অরাজকতার সৃষ্টি হবে, যখন দেশে যখন একটা স্থিতিশীলতার একটা অভাব হবে, তখন সেটাকে কন্ট্রোল করে যার যার কাজ তাক দিয়েই হলেও করাইতে হবে। এখন তো হুজুর আমি তো এখন তো নির্বাচনটা দিয়ে দেব। তখন মৌলানা ভাসানী, মশিউর রহমান জাদু মিয়া এই জিয়া রহমানের সাথে অনেক পীড়াপিড়ি করলেন যে না, তোমার দায়িত্ব নিতে হবে। মুজিবের পর তো আমরা অনেক আশা করেছিলাম, ও তো দেশটা তো স্বাধীন হওয়ার পরে দেশের ক্ষমতা নিজ হাতে নেওয়ার পরে তো ঠিক মতো তো দেশটা তো চালাতে পারল না সে। হ্যাঁ, যার কারণে তোমার প্রতি আমাদের একটা আস্থা আছে, বিশ্বাস আছে যে তুমি জিয়া, তুমি দেশটাকে চালাতে পারবা। আমাদের এই বিশ্বাস, তোমাকে সহযোগিতা করব, তুমি দেশটাকে ঠিক মতো চালাও। তখন জিয়া রহমান হুজুরকে বললেন, হুজুর আপনারা যদি আমার পাশে থাকেন, যদি সহযোগিতা করেন, তাহলে কিন্তু আমি দায়িত্বটা দিতে পারি, তাছাড়া কিন্তু এই কাজটা কিন্তু আমার না। তখন মৌলানা ভাসানী, মশিউর রহমান জাদু মিয়া বললেন যে আমরা সার্বিকভাবে তোমাকে সহযোগিতা করব, তুমি হলো দেশটা হলো তুমি চালাও, তুমি ঠিক মতো দেশটা চালাও, তোমার যত রকম সাহায্য সহযোগিতা করা লাগে আমরা হলো ঠিক মতো তোমাকে যত রকম সহযোগিতার প্রশ্নে আমি আবার একটু ব্যাকে যাচ্ছি। জনাব আব্দুল হামিদ খান ভাসানী, যিনি মুসলিম জননেতা নামে খ্যাত, তিনি তার দুজন রাজনৈতিক সন্তান ছিলেন। একজন শেখ মুজিব রাজনৈতিক সন্তান, যে সন্তানের দিয়ে তিনি আশা ভরসা কোনো অবস্থাতেই হলো না। সেই 49 সালে যখন আওয়ামী মুসলিম লীগ গঠন করেন, তখন কিন্তু তাকে প্রতিষ্ঠাকালীন কমিটিতে রেখেছিলেন, কিন্তু তাকেই কিন্তু অর্থাৎ পিতাকেই সন্তান ছড়িয়ে দেয়। পরবর্তীতে তিনি তার মতো করে এগোচ্ছিলেন। যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে তিনি দেখলেন যে তিনি ভালো কিছু করছেন, তখন এবার তিনি তাকে জনাব মেজর জেনারেল জিয়া রহমানকে তিনি সন্তানের মতো করে লালন করলেন। নিজের প্রিয় দলের যে প্রতীক, ধানের শীষ প্রতীকটি তিনি দিয়ে দেন। তিনি দলের নাম পর্যন্ত সিলেক্ট করে দেন যে তুমি এই নামে দল করো। মুজিব তো বাঙালি জাতীয়তাবাদ করে, আমাদের তো সীমান্ত থাকে না, অর্থাৎ এপার বাংলা ওপার বাংলা এক হয়ে যায়। বাংলাদেশি জাতীয়তাবাদের কথা তিনি বললেন, দলের নাম বলে দিলেন, প্রতীক দিয়ে দিলেন। এই যে জনাব আব্দুল হামিদ খান ভাসানী, তিনি যে একজন আধ্যাত্মিক পলিটিশিয়ান ছিলেন, যার মতো করেই জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি ওইভাবে অনাড়ম্বর জীবনযাপন করেছেন। ভাঙা সুটকেসের, ছেঁড়া গেঞ্জির, ভাঙা সাইকেলের চিত্র, এখানে লাইক ফাদার, একদম লাইক চাইল্ডের মতো, একদম সত্যিকার পিতা এবং সন্তানের মতো ছিলেন কিনা আব্দুল হামিদ খান ভাসানী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান? মৌলানা ভাসানী উনি তো মুসলিম জননেতা এবং আধ্যাত্মিক নেতাও ছিলেন, যার জন্যে জিয়া রহমানকে চিনতে উনি ভুল করেন নাই। আর জিয়া রহমান যথেষ্ট, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যথেষ্ট তাকে শ্রদ্ধা করতেন এবং মুরব্বী হিসাবে তাকে মান্য করতেন। তার পরামর্শ নিয়েই এই যে আপনি খাল খনন কর্মসূচি, মাইলের পর মাইল হেঁটে সাধারণ মানুষের সাথে যে কথা বলা, এইটা প্রেসিশন জিয়া রহমানের মৌলানা ভাসানীরই কিন্তু ছিলেন, মশিউর রহমান জাদু মিয়ারই কিন্তু ছিলেন। তারা বলছিলেন তুমি তো ভালো তো বক্তৃতাও তো দিতে পারো না, তোমার কাজটা হলো কি, তুমি মাইলের পর মাইল হাঁটবা, সাধারণ মানুষের সাথে, শোষিত বঞ্চিত মেহনতি মানুষ, শ্রমিক, কৃষক, সবার সাথে যত পারো হাত মিলাবা। আর এই খাল কাটা কর্মসূচি, এই ফারাক্কাবাদে আপনার মৌলানা ভাসানী তো প্রথম শুরু থেকে তো উনি প্রতিবাদ করে আসছেন, যার জন্য বিকল্প হিসাবে খাল খনন এই কর্মসূচিটা উনি দিয়েছিলেন, জিয়া রহমানকে দিয়ে সেই কাজটা উনি বাংলাদেশে করিয়েছেন। জিয়া রহমান এবং আপনার মৌলানা ভাসানী এবং বাবা এবং সন্তানের যে সম্পর্ক, সেই রকম সম্পর্কই আমরা কিন্তু দেখেছি।
জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশ থেকে আমাদের জনসম্পদকে আসলে যে প্রেশার ছিল, আমাদের জনগণ বেশি, আমাদের ভূমি কম, আয়ের অবস্থা কম, এমন অবস্থা বিচার করে সারা বিশ্বে আমাদের দেশ থেকে রেমিটেড যোদ্ধা প্রথম প্রবর্তন শুরু করেন। যার কারণে আজকে 1,20,00,000 উপরে আমরা কিন্তু রেমিটেন্স যোদ্ধা পাচ্ছি। আমাদের রাজস্ব আয়ের অন্যতম একটি প্ল্যাটফর্ম হয়ে গেছে রেমিটেন্স। আমরা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আসলে আমাদের রাষ্ট্র দাঁড়িয়ে থাকে। রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের বড় ধরনের কাজ করা হয়েছে, সরকারকে চাপে ফেলেছিল কিন্তু রেমিটেন্স যোদ্ধারা। তো আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে রেমিটেন্স যুদ্ধের প্রবর্তনা করলেন, এদেশ থেকে বিদেশে ম্যান পাওয়ার রপ্তানির যে সূচনাটি করলেন, সেক্ষেত্রে যারা প্রবাসীরা রয়েছেন তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আসলে কীভাবে হৃদয় ধারণ করবেন, লালন করবেন, তাদের এই রেমিটেন্স ফাদারকে তারা কীভাবে স্বীকৃতিতে রাখবেন, রেমিটেন্স ফাউন্ডারকে তারা কীভাবে ওন করবেন, প্রবাসীদের কাছে একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনি আসলে কীভাবে রিপ্রেজেন্ট করতে চান, বা তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কীভাবে ধারণ করা উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ জিয়া ভাই। আপনার এই যে গার্মেন্ট শিল্পটা, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় কিন্তু আপনার হয়েছেন। ম্যান রপ্তানি যেটা, উনি যখন আপনি বিদেশে গেছেন, তারা বলছে যে তোমার কি লাগবে, টাকা লাগবে কি, হাসপাতাল লাগবে, অমুক লাগবে তমুক লাগবে, তখন জিয়া রহমান বলছে যে আমার এগুলা লাগবে না, আমি আমার দেশের আপনারা এই শ্রমিক, তারপরে যে আপনার হলো ডাক্তার, বস্ত্র যেগুলা লাগে, এইগুলা আপনি আমার দেশ থেকে নিয়ে আর একটু চেষ্টা করবেন। তারপর গার্মেন্ট শিল্প যেন বলছে যে আমাদের এই সবগুলা একটু আমরা ওখানে শিল্প কলকারখানা তৈরি করব, আপনারা আমাদের এই বস্তুগুলা নিয়ে হলো আপনারা ইয়ে করবেন। তো এইটা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমল থেকেই কিন্তু আপনার এইটা ম্যান রপ্তানি গার্মেন্ট শিল্পটা ওনার আমল থেকেই কিন্তু এটা হয়েছে। যার কারণে আপনি দেখেন যে বিদেশে যারা থাকে বেশিরভাগই আপনার প্রবাসী যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি একটা আলাদা ভক্তি শ্রদ্ধা কিন্তু তাদের রয়েছে। কিন্তু এটা কিন্তু আমরা সবসময় কিন্তু এই ফ্যাসিস্ট আন্দোলনে কিন্তু বিদেশ থেকে যে আন্দোলনটি বেশি হয়েছে, তারা বেশি যুগপৎ ছিল, সারা বিশ্বে কিন্তু আন্দোলন ছড়িয়ে পড়েছিল। এইটাও একটা কিন্তু কারণ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা। আসলে তো উনি তো রাষ্ট্র ক্ষমতায় আসার পরে তো বেশি সময় তো পাননি। একটা জিনিস আপনি দেখেন, রাষ্ট্র ক্ষমতায় আসার পরে যে উনি এই 4.5 বছর যে সময় পেয়েছে, সবাই বুঝতে সক্ষম হয়েছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন অত্যন্ত সৎ মানুষ, অত্যন্ত পরিশ্রম মানুষ, দেশকে ভালোবাসেন, জনগণকে ভালোবাসেন, দেশের উন্নতির জন্য কি করতে হবে এই ভাবনাগুলা তার মধ্যে ছিলেন, সেগুলো আমরা জনগণ আমরা বুঝতে সক্ষম হয়েছি। যার কারণে জিয়া রহমানকে আপনার প্রবাসী বলেন আর বাংলাদেশের জনগণও বলেন, দেখেন যে তার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা, আমি সবচেয়ে আশ্চর্য হই পৃথিবীর কোনো আর্মি অফিসার এত জনপ্রিয় হতে পারে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছাড়া আমার কাছে আর কারোর মনে হয় না। একমাত্র তার এই একটাই কারণ, অত্যন্ত দেশপ্রেমিক, অত্যন্ত পরিশ্রম এবং সৎ একজন নেতৃত্ব এবং একজন অফিসার কিন্তু ছিলেন। আরো একটা মজার কথা আপনাকে বলি, উনার সন্তান তারেক রহমান, আরাফাত রহমান কোকো, তারেক রহমানের বন্ধু আমার সাদি মামা বলতেছে যে বাবু, আমি তো তারেকের তো বন্ধু, স্কুলে ওই যে জিয়া রহমানের জামা প্যান্ট ওই কেটে ওই তার মা হলো প্যান্ট শার্ট বানায় দিত। এইটা একটা বিষয়। আর পাবনার সেই সময় আপনার জেলা বিএনপির দায়িত্ব ছিলেন আপনার মাহাতাব বিশ্বাস, তো ওনাকে জিয়া রহমান ডাকছেন যে তুমি আগামী দিন আমার সকালে আমার সাথে নাস্তা করবা। তো সবাই মনে করছে যে প্রেসিডেন্ট ডাকছে, না জানি কি নাস্তা দিবে। তো এই নাস্তার টেবিলে শুধু সাদা রুটি, আলু ভাজি আর একটা ডিম পোস্ট। আমার নেতা এইরকম জীবনযাপন কিন্তু করতেন। ম্যাডাম খালেদা জিয়া 1981 সাল থেকে 91 পর্যন্ত রাজপথে নেতৃত্ব দিয়ে তিনি দুটি উপাধিতে ভূষিত হন, দেশ নেত্রী এবং আপসের নেত্রী। এবং 1/11-এর সময় আপন সন্তানকে একেবারে কোরবান করে দেশের নীতি গণতন্ত্র রক্ষার জন্য তাকে দেশ মাতা উপাধি দেওয়া হয়। এবং মার্চ ফর ডেমোক্রেসির কর্মসূচি ঘোষণা করার পর থেকে তিনি মাদার অফ ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রের মাথা হিসেবে 4টি উপাধিতে তিনি ভূষিত হন। আপনি সেই 90-এর গণ আন্দোলন থেকে রাজপথে আছেন। এক নজরে ম্যাডাম খালেদা জিয়াকে মাঠ থেকে যে উপাধিটা আপনারা দিয়েছেন, দেশের মানুষ দিয়েছে, এটির ব্যাপারে আপনার অভিব্যক্তি। দেখুন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া
যখন রাজনীতিতে আবির্ভাব, পাশাপাশি শেখ হাসিনাও কিন্তু সেই সময় কিন্তু আবির্ভাব। 1986 সালে চিটাগাং লালদিঘির ময়দানে শেখ হাসিনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া একসাথে ঘোষণা দিলেন, শাসক এরশাদের অধীনে কোনো নির্বাচন আমরা যাব না। যারা দুই বোনের মতো, হ্যাঁ, যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে। তারপরের দিনই লক্ষ্য করলাম বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা নির্বাচনে কিন্তু চলে গেলেন প্রায় 200 কোটি টাকা এরশাদের কাছ থেকে নিয়ে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনটা বয়কট করলেন, রাজপথ কিন্তু বেছে নিলেন। সেই রাজপথে কিন্তু আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে উনি বোঝাতে সক্ষম হয়েছেন গণতন্ত্রকে রক্ষা করতে গেলে এই আন্দোলনের কোনো বিকল্প নাই। যার জন্য উনি ঢাকার থেকে নিজের আরামকে হারাম করে নিজের দলকে সুসংগঠিত করেছেন। গণতন্ত্রকে রক্ষা করার জন্যে টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুরমা থেকে পাথুরিয়া পর্যন্ত রাত দিন 24 ঘন্টা দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিশ্রম করেছেন, যার আলোকে 90-91 স্বৈরাচার বিরোধী আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে আমরা এরশাদ সরকারকে পতন ঘটিয়েছি। সেই আলোকে 91 সালে নির্বাচনে বাংলাদেশের জনগণ আপনার সিদ্ধান্ত নিতে কিন্তু ভুল করেন নাই। ওই সময় ধানের শীষে কিন্তু আপনি ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়েছেন এবং প্রথম দেশের প্রধানমন্ত্রী তিনি হলেন, নারী প্রধানমন্ত্রী হলেন। জি, জনাব তারেক রহমান তার পিতার আদর্শ, মায়ের আদর্শ, মায়ের রাষ্ট্রনীতি তাকে সহযোগিতা করার জন্য একেবারে যুব বয়স থেকে তিনি মাঠে নামেন, তৃণমূলের নেতাকর্মীদের সাথে মিশে যান। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এই সন্তানটিকে কাছে পেয়ে নেতাকর্মীরা উজ্জীবিত হন। সেই বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সাথে আপনার কিছু পথ চলা ছিল। আপনার সাথে পথ চলায়, জনাব তারেক রহমানের সাথে পথ চলায় তার নেতৃত্বের গুণাবলীগুলি আপনি কিভাবে একেবারে উপলব্ধি করেছেন? আপনার দেখা একজন তারেক রহমানের রাজনীতি এবং নেতৃত্বের কিছু বিষয়। আপনার আমার প্রিয় নেতা তারেক রহমান যখন বগুড়া গাবতলী শুধু মেম্বার গাবতলী বিএনপির, আমি তখন থেকেই তার পিছে পিছে ঘুরতাম। ওখানে আমার কিছু সহপাঠী ছিলেন, মোর্শেদ মিল্টন, পৌর মেয়র সাইফুল, আতিক, পিন্টু, স্বাধীন। তারেক ভাই গাবতলীতে গেলে আমাকে বলতেন, আমি কিন্তু আপনার চলে যেতাম। আমি তার পিছে পিছে কিন্তু আমি ঘুরতাম। আমি দেখেছি ওখান থেকে উনি ছাত্রদল, যুব দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, উনি কিন্তু নার্সিং করতেন। পাশাপাশি সাধারণ পরিবারকে, অসহায় দুস্থ মানুষের মাঝে গরু, ছাগল, হাঁস, মুরগি এসবগুলা কিন্তু দিয়ে বেড়াইতেন। কিন্তু তা আমি একদিন বললাম যে, নেতা আপনি তো শুধু এই জায়গায় কাজ করেন, তো পাবনায় যাবেন না? তখন আমার প্রিয় নেতা আমাকে বলতেছিল কি, আম্মুর নিষেধ আছে। আমি পরবর্তীতে বুঝতে সক্ষম হলাম যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন যে বগুড়া গাবতলী বিএনপি আগে তুমি দেখভাল করে যোগ্যতা অর্জন করো। তারপর বগুড়া গাবতলীতে যখন উনি সম্পূর্ণ করলেন, সম্পূর্ণ করার পরে তখন সেন্ট্রাল বিএনপিতে কিন্তু একটা দায়িত্বতে কিন্তু উনি আসলেন। আসার পর আপনি সারা বাংলাদেশে যখন উনি আপনার এই মুভমেন্টে যখন শুরু করলেন, তখন আমি 2003 সালে তখন থানা বিএনপির আমি নির্বাচিত সেক্রেটারি। সারা বাংলাদেশে উনি সকল থানা, পৌর প্রেসিডেন্ট, সেক্রেটারিকে নিয়ে একটা সেমিনার করলেন। সেই সেমিনারে কিন্তু আমি একটা বক্তব্য দিয়েছিলাম। সেই বক্তব্যটা কি দিয়েছিলাম যে, প্রিয় নেতা, আপনার কাছে বক্তব্য তো সবার বক্তব্যই শুনলেন, আমি বক্তব্য বেশি দিতে চাই না। আমার যেটা আপনার কাছে আমার হলো ডিমান্ড, যেটা ন্যাশন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেটা প্রয়োজন বোধ করে, সেই একটা বক্তব্য এখানে আছে। সেই বক্তব্যটা কি, যে আমি ছোটোবেলায় লেখাপড়া করেছি, খেলাধুলাও করেছি। লেখাপড়া করতে যে লেখাপড়ার আমার শিক্ষক ছিলেন, খেলাধুলা করেছি, ফুটবল খেলেছি, ফুটবল খেলার আমার উস্তাদ ছিলেন। কিন্তু এই রাজনীতির মাঠে আসার পরে কোনো হাতে কলমে কোনো উস্তাদ পেলাম না যে রাজনীতিতে
এইভাবে হাতে কলমে শিক্ষা দিয়ে রাজনীতিটা হলো শিখতে হয়, করতে হয়। তাই আমরা অগাছার মতো আমরা নেতৃত্ব আমরা সৃষ্টি হচ্ছে। এই নেতৃত্ব দিয়ে আগামী দিনে বিএনপির কতটুকু উপকৃত হবে, আপনি কতটুকু উপকৃত হবেন, আমার এই জায়গায় কিন্তু একটা সন্দেহ আছে, যেটার কারণে আপনার মাধ্যম দিয়ে আমি রাজনীতির একটা প্রশিক্ষণ কর্মশালা আপনি খুলবেন। সেই প্রশিক্ষণ কর্মশালায় আপনার বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সকল সৈনিকেরা এখানে প্রশিক্ষণটা নেবে। সেই আলোকে পরবর্তীতে আমি দেখলাম যে উনি তৃণমূল পর্যায়ে তৃণমূল বিএনপির এই কর্মসূচি দিয়ে দিলেন সারা বাংলাদেশে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে। পাবনাতেও আপনার সেই কর্মসূচি হয়েছে। সেই কর্মসূচিতে আমি পাবনা পুলিশ মাঠে একটা স্বনির্ভর বাংলাদেশ জীবন্ত একটা ডিসপ্লে আমি করেছিলাম এই জায়গায়, যেটাকে দেখাতে গিয়ে আমার প্রায় 450 বৃদ্ধ বৃদ্ধা কিশোর কিশোরী যুবক যুবতী আমার লেগেছিল। পাশাপাশি তারেক ভাইয়ের সাথে আমি কুষ্টিয়া মেহেরপুরে 2 ডিস্ট্রিক্টে আমি 3 দিন তার সাথে আমি ছিলাম। হাজার হাজার নেতা কর্মীদের সাথে উনি হাত মিলাচ্ছেন, তাদের সমস্যার কথা শুনতেছেন, বলতেছেন। আবার মাঝে সাঝে নেতা কর্মীরা একটু জোর করে হাতটাই করেন, বাঁশের মনে করেন যে একটা বাঁশ ফিরে আপনার যেভাবে একটা ব্যারিকেড দেয়, ওনার হাত কেটে যাচ্ছে, লিকোপ্লাস্টিক দেওয়ার মনে করেন যে আঙুলগুলা জড়াচ্ছেন, হাতগুলা ঠিক করতেছেন। এই যে লক্ষ লক্ষ হাজার হাজার নেতাকর্মীর সাথে হাত মিলানো, বুকের সাথে হাত দিয়ে কথা বলা, এটা আমি লক্ষ্য করেছি। পরবর্তী যেটা দেখলাম, এইটাই আগামী দিনে আমার দেশনায়ক তারেক রহমানের জন্য একটা কাল হয়ে গেলেন। শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগ এবং ভারতের তার এই বিচারণটা ঠিক মতো তারা রিসিভ করতে পারলেন না। অর্থাৎ এই যে জনগণের কাছে তার যে জনগৃহীত হলেন, জনগণের মাঝে তিনি যে সাড়া ফেললেন, জনগণের মাঝে তার নেতৃত্বের জন্য গুণাবলী ছড়িয়ে পড়ল, যার কারণে ঈর্ষান্বিতের একটি জায়গা তৈরি হলো। যার কারণে আমি দেখলাম এই জায়গায় যে পরবর্তীতে শেখ হাসিনা আমার প্রিয় নেতার প্যান্টের দাম কত, মাজার বেল্টের দাম কত, জুতার দাম কত, এই সবগুলা নিয়ে তারা বক্তব্যগুলা দিতেন। তারা মনে করছেন যে তারেক রহমান আর এক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আবির্ভাব, লাইক ফাদার লাইক চাইল্ড, লাইক ফাদার লাইক চাইল্ড। ওনার এই বিচরণের কারণে এই ষড়যন্ত্র তারা যে করেছেন, যার কারণে এই ষড়যন্ত্রের আলোকে একটা মজার কথা এখানে আপনাকে বলি। আমার যতটুকু আমার জানা বা বোঝা, বাংলাদেশে যতবার ফেয়ার ইলেকশনটা দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার বিশ্বাস আগামী 50 বছর ততবারই জিতবে। এর একটা কারণও আছে। ভারতের আধিপত্যবাদ, ভারতের এই যে কর্তৃত্ববাদ, ভারতের যে আগ্রাসী যে মনোভাব, বাংলাদেশের জনগণ কিন্তু আপনি পছন্দ করে না। বাংলাদেশের জনগণ তার বেশিরভাগই কিন্তু আমরা ধর্মীয়ভাবে কিন্তু মুসলমান, যার কারণে আপনি দেখবেন যে বাংলাদেশের জনগণ মুসলমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যতটুকু আপনি মনে করেন যে ইসলাম বেগম খালেদা জিয়ার কাছে যতটুকু নিরাপদ, বাংলাদেশ আওয়ামী লীগের কাছে ততটুকু কিন্তু নিরাপদ নয়। এই যে মাস পিপুলসের যে একটা ভালোবাসা, মাস পিপুলসের প্রতি যে আস্থা বিশ্বাস, সেইটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু আপনি ক্যারি করে, অন করে। জি, আপনি যেটি বলছিলেন যে তৃণমূলের প্রশিক্ষণের ক্ষেত্রে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট পলিটিশিয়ান, আমি রাজনীতিবিদদেরকে জন্য রাজনীতি কঠিন করে দেবো, এই ভিত্তিতে এবং রাজনীতিবিদদেরকে প্রশিক্ষিত করার একটি ব্যবস্থাপনা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার শাসনামলে কিন্তু করেছিলেন। দল গঠনের পরেই এই ব্যাপার উজ্জীবিত করেছেন। যে বিসিএস ক্যাডারে এত পড়াশোনা করে প্রজাতন্ত্রের কর্মচারী হয়, আর তাদেরকে যে রাজনীতিবিদরা নিয়ন্ত্রণ করেন, তাদের যদি পড়াশোনার গ্যাপ থাকে, তারা যদি ইতিহাস না জানেন, তারা যদি ঐতিহ্য না জানেন, তারা যেন রাজনীতি থেকে কিছু শিক্ষা অর্জন না করেন, তাহলে তাদের নেতৃত্বগুলি কিভাবে হতে পারে? সেক্ষেত্রে বিএনপির তৃণমূল থেকে একজন নেতা কর্মী কিভাবে তারা যোগ্য হবে, তাদের যোগ্যতার বিচার কি, তাদের পরীক্ষা নেওয়া, তাদেরকে কিছু লেসন দেওয়া, দলীয় পাঠ্যক্রম করা বা পলিটিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট নামে একটি ইনস্টিটিউটের মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শ নেতাদেরকে উজ্জীবিত করা, তাদেরকে দক্ষ রাজনীতিবিদ হিসেবে গড়ে তোলার প্রবর্তনা শুরু করা দরকার কিনা, জনাব তারেক রহমানের কাছে এই ব্যাপারে আপনার কি প্রত্যাশা রয়েছে? ধন্যবাদ জিয়া ভাই। আপনার সবচেয়ে আশ্চর্য হই যখন দেশের হলো বিচারক, বিশ্ববিদ্যালয় ভিসি, সচিব, রাজনীতিবিদ, দুর্নীতিপরায়ণ, তখন খুব কষ্ট লাগে
আমার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছিলেন একজন আপাতমস্তক কিন্তু সৎ মানুষ। এই জন্যে তারেক রহমানের কাছে আমার বক্তব্য যেটা, যে সারা বাংলাদেশে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে তারেক রহমান চাই, প্রত্যেক বিভাগে প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তারেক রহমান চাই, প্রত্যেক বিভাগে একটা করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তারেক রহমানকে চাই। নেতা যদি সৎ হয়, পরিশ্রমী যদি হয়, সবাইকেই কিন্তু সে আপনার কন্ট্রোল করতে পারবে। কিন্তু রাজনীতিবিদ তারা নট এ আপনার স্পেশালাইজড যে কোনো সাবজেক্টই হবে, বাট পলিটিশিয়ান মাস্টার অফ অল, তারা সব দিক দিয়ে সব কিছু জানবেন। কিন্তু পলিটিশিয়ান যারা হবেন, নেতা যিনি হবেন, তার সর্বপ্রথম কিন্তু আপনার সৎ হতে হবে। এটা হলো আপনার আমার ব্যক্তিগতভাবে পরিষ্কার একটা বক্তব্য। তাহলে দেখবেন যে আমরা সুন্দর বাংলাদেশ আমরা কিন্তু জনগণকে আমরা সেক্ষেত্রে নীতির প্রশিক্ষণ, নৈতিকতার প্রশিক্ষণ, জ্ঞানের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা আপনি উপলব্ধি করেন কিনা, এ ব্যাপারে সেমিনার সিম্পোজিয়ামের মতো করে আপনাদের বিভিন্ন ক্লাসের প্রয়োজন আছে কিনা, ইতিহাস জানা দরকার আছে কিনা? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই ইতিহাস থেকে অনেকেই ইতিহাসের তারিখ অনেকে জানেন না। আমরা যেটা দেখি বড় বড় নেতা জেলা বিএনপির দায়িত্বে আছেন, অথচ তিনি ইতিহাস অনেক কিছু জানে না। এটা বড় ধরনের গ্যাপ থেকে যাবে কিনা? এই না জানাটা পরবর্তী প্রজন্মে যারা রাজনীতিবিদ তারা কিভাবে ফলো করবে? একটা এর মধ্যে একটা মজার কথা বলি আপনি, বাংলাদেশ আওয়ামী লীগ উত্থান আর পতন, এই দুইটা হলো বেশি বেশি করে পড়াশোনা করতে হবে। অনেক বই পুস্তক কিন্তু আছেন। জিয়া রহমানের জীবনী বেশি বেশি পড়াশোনা করতে হবে, মৌলানা ভাসানীর জীবনী বেশি বেশি পড়াশোনা করতে হবে, মশিউর রহমান জাদু মিয়ার জীবনী বেশি বেশি পড়াশোনা করতে হবে, অলি হাদিদ জীবনী বেশি বেশি পড়াশোনা করতে হবে। আর বাংলাদেশ আওয়ামী লীগের যদি আমি বিএনপি সকল নেতাকর্মীর কাছে বলবো, বাংলাদেশ আওয়ামী লীগের উত্থান আর পতন এইটা যদি বেশি বেশি যদি তারা যদি জানার চেষ্টা করে, তা আমাদের বিএনপির রাজনীতি করা কিন্তু খুব সহজ হবে, কিন্তু খুবই সহজ হবে। আর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জীবনী আমাদের বেশি বেশি জানতে হবে। অর্থাৎ কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ, কঠিনভাবে প্রশিক্ষিত হওয়া, তাহলে রাজনীতি করাটা সহজ হয়ে যাবে। অবশ্যই অবশ্যই রাজনীতিবিদরা পড়াশোনা করবেন না, জানবেন না, এ তো হতেই পারে না। হ্যাঁ, পড়াশোনা কোনো বিকল্প নাই, পড়াশোনা আপনি করতে হবে এবং ইতিহাস জানতে হবে। পাশাপাশি ধরেন আপনার আমাদের প্রতিবেশী দেশ এই ভারত, শ্রীলঙ্কা, আপনি যে নেপাল, তারপরে সাবকন্টিনেন্টের দেশগুলি, পাকিস্তান, হ্যাঁ সাবকন্টিনেন্টের প্রত্যেক দেশে তাদের সাথে মোকাবেলা করে আপনার ইন্টারন্যাশনাল পর্যায়ে যদি বাংলাদেশকে আরও অপুট পর্যায়ে যদি নিয়ে যেতে চাই আমরা, সেই জায়গায় তো প্রশিক্ষণের তো কোনো বিকল্প নাই। জি, জনাব তারেক রহমানকে ওই যে আপনি যেটি বললেন শত্রু ভাবা হলো, তাই 111-এ সরকার দিয়ে তাকে নিষ্পেষণ করা হলো, নিপীড়ন করা হলো, রাজনীতি করতে পারবেন না, মুসলিকা দেন, এরকম মুসলিকা আদায় করে এদেশ থেকে নির্বাসনে পাঠানো হলো। এবং 15.5 বছর যাবৎ তিনি মাথা থেকে দূরে, এই মাটি থেকে দূরে, লাখো লাখো নেতাকর্মীর সংস্পর্শ থেকে দূরে। কিন্তু তিনি দূরে থেকেও যেন দূরে নন, অনেক যেন কাছে। তাই ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে বিদেশ থেকে বার্তা পাঠিয়ে সকল পর্যায়ে নেতাকর্মীর সাথে যোগাযোগ রক্ষা করে তিনি একটি কঠিন নেতৃত্বের একটা বৃহৎ তৈরি করেন, নেতৃত্বের কাঠামো তৈরি করেন। বিএনপি কোন আন্দোলনে 70%, কোন আন্দোলনে 80%, কোন আন্দোলনে 90% সফল হয়েছে স্বৈরাচার হটাও আন্দোলনে, কিন্তু সফল হচ্ছিলেন না, সফল হওয়া হচ্ছিল না। একটা জনগণের মাস পিপলের সংমিশ্রণ দরকার ছিল, সংযোগ দরকার ছিল। অবশেষে জুলাই গণঅভ্যুত্থানে সেই পিপল কানেক্টিভিটি হলো, সেই জনসম্পৃক্ততা আসলো। মা সন্তানকে নিয়ে গেলেন, পিতা সন্তানকে নিয়ে গেলেন, চলো আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, চলো আমরা পরিবর্তনের বিশ্বাসী হই। এই যে একটা কাঠামো তৈরি করার কারণে একটা জাস্ট 10%-এর ফ্লোর অপেক্ষায় বিএনপিকে কিন্তু 15 বছর অপেক্ষা করতে হয়েছে। ফ্লোর কারণে একটি বিজয় কিন্তু আসলো। বিজয়ের পরে নিঃসন্দেহেই এই ক্রেডিবিলিটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানের দিকেই অঙ্গুলি নির্দেশ করার কথা ছিল। কিন্তু যিনি বিএনপি এত সফট কর্নার পেয়েছেন, যিনি নোবেল জয়ী ছিলেন, যাকে এদেশের সাবেক সরকার এই মাটি হারাম করে তুলেছিলেন, সারা বিশ্বে যারা এত সম্মান, দেশে তার জন্য রেখেছিলেন নানা রকম অপমান, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো। বিএনপি সকল নেতাকর্মী যাকে ডিফেন্স দিয়েছেন, যার জন্য কথা বলেছেন, বিএনপিরই একজন ওয়েলউইশার হিসাবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভাবা হলো, তিনি ক্লিনটনের সাথে সাক্ষাতের সময় একটা ইয়াং সেলের হাত ধরে বললেন হি ইজ এ মাস্টার মাইন্ড। মাস্টার মাইন্ড কি এতটাই নর্মাল? 1.5 মাসের ভিত্তি থেকে কোনো মাস্টার মাইন্ড হয় নাকি? মাস্টার মাইন্ডটা আরও অনেক গভীরে। মাস্টার প্ল্যান কোথায়? প্ল্যানের ক্ষেত্রে প্ল্যানার এবং মাস্টার মাইন্ডটা আসলে গভীরে কিনা, এটা নিয়ে আসলে কিছু কথা বলা দরকার কিনা?
ধন্যবাদ জিয়া ভাই। এখানে মজার কিছু কাহিনী আছে। 5ই আগস্ট হলো বিজয় অর্জন করলাম। জি। 8ই জুলাই আমাকে ঢাকা থেকে কল করলো পার্টির চেয়ারম্যান তারেক রহমানের, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত আস্থাভাজন ব্যক্তি আতিকুর রহমান আতিক, দৈনিক দিনকালের চিফ রিপোর্টার। তার অনেক গোপন বিষয়গুলো সে দেখভালগুলা করতেন। আমাকে ডেকে পাঠালেন ঢাকাতে। আমি তার সাথে একটা মিটিং করলাম, গোপন মিটিং, এবং আমার দক্ষিণাঞ্চলের আমার কিছু নেতৃবৃন্দ ছিলেন। যে সামনের এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আন্দোলনের আমাদের কি কি ভূমিকা থাকবে, ঢাকার কিছুটা অংশ আমরা দায়িত্ব নিয়ে নিব, রাফ অ্যান্ড টাফ দায়িত্ব। তার সাথে কিন্তু আমার গোপন মিটিংটা কিন্তু হলেন। আমাকে বললেন কি যে বাবু ভাই আপনি 5-7 দিন পর আবার এসে আমার সাথে দেখা করবেন। আমি শহীদুদ্দিন চৌধুরীর সাথে কিন্তু মিটিং করলাম, আমি রিজভী আহমেদের সাথে কিন্তু যাই মিটিং করলাম এই আন্দোলন সংগ্রাম নিয়ে। আমি এর মধ্যে তখন 10ই মহরম সামনে, মহরমের জন্য আমি পাবনায় চলে আসলাম, 2 দিন রোজা ছিলাম আমি। যে গোপন মিটিংগুলো করছি এই আন্দোলন সংগ্রাম নিয়ে, অত্যন্ত একটা টাফ একটা আলোচনা। এনি হাউ এই সরকারকে পতন আমরা ঘটাবই, এনি হাউ। এর মধ্যে অনেক কথাগুলো আছে যে কথাগুলো আর বলতে চাই না, অপ্রকাশ্য কথা, জি, যে কথাগুলো বলতে চাই না মিডিয়ার সামনে। এনি হাউ আমরা এই সরকারকে পতন ঘটাবো, ডু অর ডাই। নির্দেশ এসেছে সুদূর থেকে। তা আমি পাবনায় আসার পরে 17ই জুলাই আমি কিন্তু অ্যারেস্ট হয়ে গেলাম। আমি যখন অ্যারেস্ট হই, রাত্রে যখন 2টার সময় আমাকে যখন গ্রেপ্তার করলেন, তখন আমি একটু ভয়ই পেয়ে গেলাম যে আতিকুর রহমান আতিক ভাই, তারেক ভাই যারা বিশ্বস্ত ব্যক্তির সাথে আমি মিটিং করেছি, গোপন কিছু সলা পরামর্শ করেছি, সেসবগুলোকে ফাঁসি হয়ে গেল কি না, একটু আমি এ ব্যাপারে রিমান্ড দাবি করা হবে কিনা, হ্যাঁ একটু চিন্তার মধ্যে পড়ে গেলাম। তো এখন যারা বলে যে মাস্টার মাইন্ড, বুঝছেন, সত্যিকার অর্থে আমরা এই কয়েক বছর যেভাবে আন্দোলন সংগ্রামগুলো করতেছি, বুঝছেন, একের পর আমি তো একাধিকবার তো কারাগারে গেছি। পাবনায় যতবার আন্দোলন সংগ্রাম হয়েছে তার বেশিরভাগই মনে করেন যে আমাকে গ্রেপ্তার করে কারাগারে রাখছে। আমাকে সকল নেতাকর্মীদের সাথে যারা আমাদের দলের স্ট্রাইকিং ফোর্স যারা ক্যারি করে, তারেক ভাই নিজে ব্যক্তিগতভাবে প্রত্যেকের সাথে কিন্তু আপনি কন্ট্যাক্ট করছেন, প্রত্যেকের সাথে কিন্তু কন্ট্যাক্ট করছেন। ছাত্র ভাইরা মাঠে নামছে, মাঠে তারা নামবে না কেন? অল স্টুডেন্ট যখন বুঝতে সক্ষম হয়েছে উই হ্যাভ নো ফিউচার, পড়াশোনা করে তো আমাদের কোনো লাভ নেই, আমাদের পড়াশোনা করে আমাদের কোনো লাভ নেই। এই কোঠার মধ্য দিয়ে, কোঠা পোথার মধ্য দিয়ে শেখ হাসিনা এক চাকরি দেয়, ওকে চাকরি দেয়, এটা করে ওটা করে, যার ছাপার আমরা নিজের নিজ পরিবারও কিন্তু। তখন ছাত্ররাও কিন্তু দেখছে যে আমাদেরও একটা কিছু করতে হবে। কিন্তু এর মূলে যে আমরা জাতীয়তাবাদী দল, তারেক রহমান যে আপনার নেপথ্যে থেকে বা সরাসরি যে এই যে আমরা যে সেমিনারগুলো করছেন, নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করছেন, আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, এটা করতে গিয়ে আমরা হাজার হাজার নেতাকর্মী আমরা মারা গেছেন, লক্ষ লক্ষ নেতাকর্মী মামলা হামলা, মনে করেন যে মার দুঃশাসন, অত্যাচার, নির্যাতন, জুলুম, অতিষ্ঠ হয়ে গেছে আমরা। এই কথাগুলা যদি আমরা বলতে যাই, এই কথা তো ঘন্টার পর ঘন্টা আমরা বলতে পারবো। তারপরেও আমাদের দেখবেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান এই ক্যারিটটা কিন্তু সে কিন্তু নিতে চায় না। উনি চান, আমি নিজেও আশ্চর্য হয়ে যাই যে উনি আসলে যেটা চাচ্ছেন যে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ একটা উপহার দেব, যেখানে 18 কোটি মানুষ শান্তিতে বসবাস করবে, যার যার যোগ্যতা রয়েছে সেই অনুযায়ী সেই সব জায়গায় তারা হলো দায়িত্বগুলো পালন করবে। গণতন্ত্র থাকবে, সেখানে মনে করেন যে আপনার আইনের শাসন থাকবে, মানুষের যে অধিকার, সাম্যের অধিকার, সুশাসনের সুনীতি হলো যেটা থাকবে। আমার বিশ্বাস যে আমি অনেক আগেও বলছি যে ছাত্র দলকে বলছি যে আগামী দিনে পলিটিক্স কিন্তু টাফ পলিটিক্স হবে। মনে করো না
যে খুব আরামে পলিটিক্স করবে, আর 2 কলম লেখাপড়া জানবে না, পড়াশোনা করবে না, আর পলিটিক্স করবে, আগামী দিনে কিন্তু এই পলিটিক্স কিন্তু থাকবে না। ইতিমধ্যে সেসব জায়গায় কিন্তু আমার প্রিয় নেতা হাত দিয়েছেন কিন্তু, যার কারণে যে এই আন্দোলনের সংগ্রামে তারেক রহমানের যে ব্যাপক ভূমিকা, এইটা আপনার বলার অপেক্ষাই রাখে না। সারা বাংলাদেশের সমস্ত নেতাকর্মীদেরকে জিজ্ঞাসা করবেন, ম্যাক্সিমাম নেতাকর্মীর সাথে আন্দোলন সংগ্রাম নিয়ে তারেক রহমানের সাথে আপনার কিন্তু কন্ট্যাক্ট হয়েছে। এই ক্যাডেটটা তারা দিক অথবা না দিক দেশের মানুষ জানে, অতএব কে মাস্টার মাইন্ড। জি, দীর্ঘ সময় যাবৎ এদেশে ভোটের ক্ষেত্রে আমার ভোট আমি দেব, আমার এমপি আমি নির্বাচন করব, উৎসবমুখরতায় ভোট দিব, ভোট দিয়ে এসে বাড়িতে নির্বিঘ্নে ঘুমাবো, এমন পরিবেশটি ছিল না। ভোট মানে একটা আতঙ্ক, ভোট মানে হচ্ছে ভাগ্যহতর একটা অবস্থা, ভোট মানে একটা ষড়যন্ত্র। সেই জায়গা থেকে মোটামুটি 3টি নির্বাচন এদেশের জাতীয় সংসদ নির্বাচনের অংশগ্রহণে এদেশের মানুষ করতে পারেনি। সেক্ষেত্রে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের একটি প্রেক্ষাপট হচ্ছে, নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, সংস্কার তারা করছেন, হয়তো কিছুদিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হবে। পাবনার 5টি সংসদীয় আসন, পাবনার রাজনীতিটাকে যেহেতু আপনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, 5টি সংসদীয় আসনকেই আপনারা উপহার দিতে পারবেন কিনা, মাঠের পরিস্থিতি কি, এবং পাবনা 5 সংসদীয় আসন নিয়ে দলের কাছে আপনার প্রত্যাশা, এবং যদি দল আপনাকে মনোনয়ন দেয় বিজয়ী বা আপনি কিভাবে অর্জন করতে পারবেন বলে মনে করছেন? দেখুন, দীর্ঘ দিন রাজনীতির সাথে আমরা সম্পৃক্ত, সাধারণ মানুষের সাথে আমাদের উঠা বসা। আমার কিন্তু নিজস্ব কিছু কর্মসূচি আছে, এই রাজনীতির বাইরেও কিছু কর্মসূচি আমি একটু পালন করি। যেমন মনে করেন পাবনা সদর আসনে প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে, ম্যাক্সিমাম ক্লাবে আমি কিন্তু ফুটবল বিতরণ করে বেড়াই। আমি নারকেল গাছ লাগাই, আমি সুপারি গাছ লাগাই, আমি এই তাল গাছের যেখানে বজ্রপাত প্রবণ এলাকায় সেসব জায়গায় তাল গাছের চারা আমি লাগাই। এগুলা সাধারণ মানুষের সাথে এই খেলাধুলা নিয়ে একটু ব্যস্ত থাকি। এই কাজগুলা কিন্তু হলো আমি পার্সোনালভাবে কিন্তু আপনি করি। তারপরে আন্দোলনের সংগ্রামে আমাদের যে ভূমিকা রয়েছে, আমার একটা বিশ্বাস যে সাধারণ মানুষ আমাদেরকে বিমুখ করাবে না। এই নির্বাচন আসলে যে নেতা আমাদের চাই যদি বেশি কাজ যদি করে তাদেরকে পছন্দ করবে, তাদের চাই যদি বেশি আমরা যদি কাজ করি আমাদেরকে পছন্দ করবে। সব মিলিয়ে চাই যে যার যার ভোট যার পছন্দের জায়গায় সে দিক এবং সঠিক ব্যক্তি নির্বাচিত হয়ে আসুক, সেটাই আমরা চাই। আপনাকে যদি মনোনয়ন দেওয়া হয়, আপনার যদি বিজয় আসে, তাহলে আগামী 5টি বছরের জন্য পাবনার 5-এর উন্নয়নের কি ভাবছেন? সিটি কর্পোরেশনের সকল সক্ষমতা কিন্তু রয়েছে স্থানীয় সরকার বিভাগের রিপোর্ট বলছে। সেক্ষেত্রে পাবনাকে সিটি কর্পোরেশনের প্রত্যাশা কিনা, কারণ অনেক পুরনো জেলা, স্থাপনাগুলো অনেক পুরনো, অনেক প্রত্নতাত্ত্বিক বিষয় এখানে রয়েছে। পাবনার বিমানবন্দর রয়েছে যেটি চালুর প্রত্যাশা, পাবনার রূপপুর রয়েছে যেটি একে একেবারে গঠনমূলকভাবে পর্যটন নগর হিসাবে, পর্যটন জেলা হিসাবে পাবনার উত্তরোত্তর সমৃদ্ধির বিষয়গুলি। পাবনার কাছাকাছি রবি ঠাকুরের একটি বাড়ি রয়েছে যেটি শিলাইদহ বলে, এই জায়গাটি একটি সেতু নির্মাণ অন্তত দর্শনার্থীদের যোগ্য পাবনা এবং কুষ্টিয়াকে এক করে দেওয়ার ক্ষেত্রেও কোনো প্রত্যাশা চাওয়া আপনার আছে কিনা? ধন্যবাদ জিয়া ভাই। আমি 2005-06 সালে আমি আমার প্রিয় নেতাকে আমি বলছিলাম, আপনি শুধু বগুড়াতে কাজ করেন তাহলে আমরা পাবনাকে বঞ্চিত হব। তা আমাকে বলতেছে যে বগুড়াবাসীর একটা ইচ্ছা যে বগুড়াকে বিভাগ বানাইতে হবে। বলো তো রাজশাহীর পাশাপাশি বগুড়াতে বিভাগ হয়? ওই জন্য বলছিলাম যে বিভাগ করতে পারবো না, তো বগুড়াকে ডেভেলপটা করে দিয়ে দেবো। এগুলা কমপ্লিট হয়ে গেলে তোমার রাজশাহী পাবনা সিরাজগঞ্জে হাত দেবো। আমার যে প্রিয় নেতা, আপনার কাছে আমার একটা ডিমান্ড আছে। রবি ঠাকুরের আমাদের পাবনার কিন্তু পাশাপাশি পদ্মার ওই পারেই, আমাদের এই পদ্মার পারে একটা বড় ধরনের একটা বিনোদনমূলক কিন্তু পার্ক করতে হবে কিন্তু, এটা কিন্তু আপনার কাছ থেকে কিন্তু আমার চাওয়া। আর পাবনা হলো আপনার একটা কৃষি নির্ভরশীল একটা হলো জেলা, এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু আপনার মাধ্যম দিয়ে কিন্তু আমরা চাই একটা। আর একটা জিনিস কি, যে কৃষি বিশ্ববিদ্যালয় যদি আমরা এটা করতে পারি তাহলে পাবনা কিন্তু আপনি দেখবেন যে মেডিকেল কলেজ আছে, এখানে আপনার টেক্সটাইল কিন্তু এখানে আছে, আমার বিশ্ববিদ্যালয় আছে, অ্যাডল্ট বিশ্ববিদ্যালয় কলেজে প্রায় 40,000 ছাত্রছাত্রী পড়াশোনা করে, আমাদের পলিটেকনিক আছে, কমার্স কলেজ এখানে আছে, ভোকেশনাল এখানে আছে। পাবনা কিন্তু রাজশাহীর মতো একটা শিক্ষা নগরী কিন্তু এখানে গড়ে উঠবে। তাহলে কি হবে,
বাংলাদেশে প্রায় 70 থেকে 80,000 ছাত্রছাত্রী পাবনাতে কিন্তু পড়াশোনা করবে। এক একটা ছাত্রছাত্রী যদি মাসে 3,000 টাকাও যদি পাবনাতে খরচ করে, তাহলে দেখবেন যে ওই টাকাটা রিক্সাওয়ালা পাবে, মুদিখানা পাবে, চার দোকানদারওয়ালা পাবে, জামা কাপড় আলা দোকানদাররা পাবে। এই পাবনায় টাকার কিন্তু একটা সার্কুলেশন কিন্তু পাবনা এবং কুষ্টিয়াকে এক করা রবি ঠাকুরের বাড়ির পাশ দিয়ে যে ছোট্ট একটা ব্রিজ, অন্তত মানুষ শুধু পায়ে পায়ে পা দিয়ে হেঁটে বা ছোট বাহনের মাধ্যমে যদি এপার ওপার যেতে পারে, তাহলে পাবনার সাথে কুষ্টিয়ার সম্পর্ক হলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রভূত উন্নয়ন হবে কিনা, বিশেষ করে পর্যটনের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক ডেভেলপ হবে কিনা। কুষ্টিয়াতে রবি ঠাকুরের বাড়ি দেখতে বা লালন শাহের আখড়া দেখতে যারা আসে, তারাও পাবনা হয়ে পাবনার উপর দিয়ে গেলেও এখানে মানুষের আয় বেড়ে যাবে কিনা। সমৃদ্ধ দুইটি জেলাকেই আসলে যুক্ত করে মানুষের কর্মসংস্থান বৃদ্ধি, আয় বৃদ্ধির একটা সুযোগ থাকবে কিনা। অবশ্যই অবশ্যই। এখানে রবি ঠাকুর, তারপর লালন শাহর মাজার ওই জায়গায়। আরেকটা কথা, এখানে আমাদের অনুকূল ঠাকুর, ওনার এখানে যখন আপনার ওই আমাদের সংখ্যালঘু ভাইরা যখন অনুষ্ঠান করে, হাজার হাজার মনে করেন যে আপনার সারা বাংলাদেশ থেকে এখানে কিন্তু আপনার কিন্তু মানুষ কিন্তু সংখ্যালঘু ভাইরা কিন্তু আসে। আমার এই যে পাশেই আমার ডিসিআই স্কুল, সিটি কলেজ, এই মাঠগুলো আমরা ছেড়ে দিই, হাজার হাজার এখানে আমাদের ভাই বোনরা এসে কিন্তু এখন এখানে থাকে। এখানে যদি একটা ব্রিজ যদি হয়, এই তিনটা ব্যক্তিই কিন্তু বাংলাদেশে বেশ নাম করা এবং তারা কিন্তু সারা পৃথিবীতেই কিন্তু আপনার নাম করা ব্যক্তিত্ব। এটা করতে পারলে আমাদের এই জায়গায় পর্যটনের কিন্তু একটা ব্যাপক কিন্তু একটা এখানে আমরা সুবিধা কিন্তু আমরা অর্জন করতে পারবো। জি, আমরা অনেক আলোচনা করলাম। দর্শক শ্রোতা, ভোটার, আপনার নির্বাচন এলাকার জনতা, আগামী দিনের আপনার জেলা বিএনপির নেতৃবৃন্দ, যেহেতু আপনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে প্রত্যাশা করছেন, দলের সুযোগ থাকবে কিনা? অবশ্যই অবশ্যই। এখানে রবি ঠাকুর, তারপর লালন শাহর মাজার ওই জায়গায়। আরেকটা কথা, এখানে আমাদের অনুকূল ঠাকুর, ওনার এখানে যখন আপনার ওই আমাদের সংখ্যালঘু ভাইরা যখন অনুষ্ঠান করে, হাজার হাজার মনে করেন যে আপনার সারা বাংলাদেশ থেকে এখানে কিন্তু আপনার কিন্তু মানুষ কিন্তু সংখ্যালঘু ভাইরা কিন্তু আসে। আমার এই যে পাশেই আমার ডিসিআই স্কুল, সিটি কলেজ, এই মাঠগুলো আমরা ছেড়ে দিই, হাজার হাজার এখানে আমাদের ভাই বোনরা এসে কিন্তু এখন এখানে থাকে। এখানে যদি একটা ব্রিজ যদি হয়, এই তিনটা ব্যক্তিই কিন্তু বাংলাদেশে বেশ নাম করা এবং তারা কিন্তু সারা পৃথিবীতেই কিন্তু আপনার নাম করা ব্যক্তিত্ব। এটা করতে পারলে আমাদের এই জায়গায় পর্যটনের কিন্তু একটা ব্যাপক কিন্তু একটা এখানে আমরা সুবিধা কিন্তু। আরাফাত রহমান খোকন নামে একটা ক্রিকেট টুর্নামেন্ট হবে, আর একটা হলো আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে মনে করেন যে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা থাকবে, গল্প বলা প্রতিযোগিতা থাকবে, রচনা প্রতিযোগিতা থাকবে, নাচের প্রতিযোগিতা থাকবে, আপনার মনে করেন যে গানের প্রতিযোগিতা থাকবে। একটা হলো শীতকালে আপনার একটা স্পোর্টস হবে। 70 বছরের বৃদ্ধা, 10 বছরের বালকের যে সমন্বয়, যে বন্ধন, এই খেলাধুলার মধ্য দিয়ে এটা একটা সৃষ্টি হবে। পাশাপাশি আমাদের গ্রামগঞ্জের অনেক ভাই বোনরা একটু জানা না জানার জায়গায় একটু আমরা কিন্তু দুর্বল। এই ইসলামী জালসা, আমার যেহেতু ইসলামী মূল্যবোধে আমরা বিশ্বাসী, প্রত্যেক বছরে একটা ইসলামী জালসা হবে। আল্লাহ রসুলের যারা জ্ঞানী ব্যক্তি, যারা হলো চিন্তাবিদ, ভালো ভালো বক্তাগুলোকে আমরা নিয়ে আসবো এই ইসলামী জালসা করার জন্য। জ্ঞানী লোকদের কথা শুনলে জ্ঞান বৃদ্ধি হয়। এটা আমাদের পার্সোনাল একটা কর্মসূচি আছে। এই কর্মসূচিগুলা 10টা ইউনিয়নে, আমাদের সমস্ত ওয়ার্ডে এই কর্মসূচিগুলো আমরা হলো থ্রো করে দিয়ে দেবো। পাশাপাশি আমার 10টা ইউনিয়নে আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটা পাঠাগার তৈরি হবে। পাঠাগার তৈরি, ওখানে অনেক বই পুস্তক থাকবে এই জায়গায়। এখানে আমাদের দলের নেতাকর্মী পড়াশোনা করবে এবং সাধারণ মানুষ ওই পাঠাগারে যাবে। দৈনিক আপনার পেপার পত্রিকা থাকবে, বই পুস্তকগুলো থাকবে। ওখানে মনে করেন যে আপনার সারা বছরের এই যে রচনা প্রতিযোগিতা, জিয়া রহমানের জীবনের উপরে রচনা প্রতিযোগিতা, আপনার 16ই ডিসেম্বরের উপরে, 26শে মার্চের উপরে, 24 সালের আপনার 5ই আগস্টের যে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেলাম, তারপরে রচনা প্রতিযোগিতা, চিত্র অঙ্কন, এইসব কর্মসূচিতে কিন্তু আমাদের থাকবে। এই পাশাপাশি এই যে গাছ লাগানো, আমার প্রিয় নেতা তারেক রহমান বলেছে উনি হলো 5 কোটি গাছ কিন্তু সারা বাংলাদেশে লাগাবে। আমরা ইতিমধ্যে এইসব কর্মসূচি কিন্তু আমরা থ্রো করে দিয়ে দিচ্ছি। দেখেছেন যে আমরা হলো সারা পাবনায় তাল গাছের চারা আমরা কিন্তু রোপণ করে বেড়াচ্ছি। এই যে বজ্রপাত প্রবণ এলাকায় বজ্রপাত হলে গরু ছাগল মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এইসব কাজগুলো কিন্তু আমরা করে বেড়াচ্ছি। পাশাপাশি স্বাস্থ্যের ব্যাপারে সাধারণ মানুষকে একটু যারা অজানা তাদেরকে জানানোর জন্যে আমার যারা ডাক্তার ভাইরা আছে তাদেরকে নিয়ে আমরা একটু সেমিনার করতেছি। এইসব কাজগুলো কিন্তু আমরা করে বেড়াচ্ছি কিন্তু।
জি, আমরা অনেক আলোচনা করলাম, একটি আলোচনায় আপনাকে শেষ প্রশ্ন রেখে অনুষ্ঠান শেষ করছি। সেটা হচ্ছে বাঙালির মার্শাল আর্ট বলে খ্যাত লাঠি খেলা, এটি অনেক পুরনো একটা ঐতিহ্যবাহী খেলা, কিন্তু এই খেলা নিয়ে কিন্তু জাতীয় ইভেন্ট হয়নি আজ পর্যন্ত, যেটি অলিম্পিকে যাওয়ার মতো একটি খেলা রয়েছে। হাডুডুর চাইতে অনেক বেশি ক্রীড়া নৈপুণ্য এবং অনেক শিল্প রয়েছে কিন্তু বাংলার লাঠি খেলায়। এই লাঠি খেলাকে জাতীয় সংস্কৃতিতে, জাতীয় ক্রীড়া পরিষদের অন্তর্ভুক্ত করা, একেবারে আন্তর্জাতিক অঙ্গনে লাঠি খেলার আমাদের বাঙালি সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে আপনি যেহেতু জনাব তারেক রহমান অনেক অত্যন্ত কাছের মানুষ, এক্ষেত্রে জনাব তারেক রহমানের বিশেষ প্রত্যাশা, সহযোগিতা আপনি কামনা করে আপনার এটা আপনার সমাপনী বক্তব্যের ক্ষেত্রে আমি এই মেসেজটি আপনার কাছে নিতে চাই। ধন্যবাদ জিয়া ভাই, খুব ভালো কথা বলেছেন। আমরা বড় বড় প্রোগ্রাম করলে আমার এই গ্রামগঞ্জে যারা লাঠিয়াল ভাইরা আছেন তাদেরকে কিন্তু নিয়ে আসি, ঢোলের তালে তালে তারা কিন্তু লাঠি খেলে, আমাদের র্যালিগুলা হয়, খুব মজা লাগে। তবে আপনি যেটা বললেন, অবশ্যই আমার প্রিয় নেতাকে বলবো যে লাঠি খেলাটা বাঙালি জাতির একটা সংস্কৃতি, অস্তিত্ব। এইটা হলো এইটাকে ধরে ধরে রাখতে গেলে এটা মনে করেন যে জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে এটার একটা প্রস্তাবনা থাকবে। আমরা ক্ষমতায় গেলে এই বিষয়গুলো আমরা দেখভাল করার আমরা চেষ্টা করব। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ নিয়ে দীর্ঘ সময় যিনি রাজনীতি করেছেন, তার রাজনৈতিক চর্চার কিছু আলোচনা অবশ্যই শুনে বুঝলেন যে তিনি কতটা ধারণ করেন, কতটা লালন করেন। সেই ধারণ এবং লালন এবং পালনের ক্ষেত্রে তাকে যদি উপযুক্ত মনে করেন আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে পার্লামেন্টারি বোর্ড এবং দলের চেয়ারপারসন, তাহলে অবশ্যই পাবনা 5-এর এই ব্যক্তিকে মনোনীত করা হবে বলেও তৃণমূল মনে করছে। তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছে তারা মনে করছেন যে আমরা সদা সর্বগ্র, সদা সর্বত্র যে নেতাকে পাচ্ছি তাকেই আমরা মনোনয়ন চাই। দূর থেকে কেউ আসবেন তাকে আমাদের মনোনয়ন দিয়ে আমাদের কাছে পাঠানো হবে, আমরা স্বাগত জানাবো, এমন আগতদের আমরা স্বাগত জানাতে অন্তত সংসদ নির্বাচন করতে চাই না। আমাদের মাঠে যাকে পাচ্ছি, আমাদের নিজেদের মাটি মানুষের যিনি সন্তান বা যিনি সবসময় আমাদের দেখভাল করেন, সুখে দুঃখে পাশে থাকেন, তাকেই আমরা চাই। এটা হচ্ছে তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা। এই প্রত্যাশার ভিত্তিতে আজকের নেতার, রাজনৈতিক আলোচকের ত্যাগের বিচার করে, ত্যাগের মূল্যায়ন করে, ন্যায়নিষ্ঠতার বিচার করে অবশ্যই আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে তাকে মনোনীত করা হবে বলে প্রত্যাশা করা যাচ্ছে। দর্শক, পরবর্তী নতুন কোনো আলোচক বা আজকের আলোচকে পুনরায় নতুন কোনো বিষয়ে যুক্ত করার প্রত্যাশা রেখে আজকের মধ্যে বিদায় জানাচ্ছি। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।